যখন আপনি খেলতে পারবেন না তখন আসলে মিরাকেল কাজ করবে না, এটা আমরা বলছি না, এটা বলছে আসলে মার্কা। যখন আপনি খেলতেই পারবেন না তখন আপনি ওই মিরাকেলের আশাটাই করতে পারবেন না। দেয়ার আর নো মিরাকেলস ইফ ইউ প্লে অ্যাট নাথিং। মুন্ডো দেপোর্টিভো বলছে সাকাবো, যেটার মিনিং আমরা প্রপার মিনিংটা এখনো জানি না, কিন্তু হচ্ছে আকাবো মিন্স স্প্যানিশ ভাষায় যে এন্ড, মানে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগটা এন্ড হয়ে গেল এখানে। 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ উইনাররা এই ম্যাচের আগে বেশ সারা শব্দ দিচ্ছিল রেমনতাদা, কিন্তু তার কোনো কিছু আসলে শেষ পর্যন্ত ঘটে নাই। একটা পেনাল্টি কিক, সেই পেনাল্টি কিক তিবো কর্তোয়া ঠেকিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদকে স্বপ্ন দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু অন্য পাশে একটা পেনাল্টি কিক পেয়েও সেটা ভিএআর গিয়ে বাতিল হয়ে যায়। এবং এরপরে গিয়ে সেকেন্ড হাফে যখন আর্সেনাল ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায়, তারপরেও রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরেছিল ভিনিসিয়াস জুনিয়রের গোলে, কিন্তু শেষটা আর্সেনালেরই 5-1 গোলে 2 লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে অপদস্থ করে আর্সেনাল উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বাদ করে দিয়ে ওঠাটা বোধহয় এভাবেই রিয়াল মাদ্রিদের কপালে লেখা ছিল। যেভাবে আসলে পেনাল্টি শুট আউট, মানে পেনাল্টির পর যে সিদ্ধান্তটা এসেছে, সাকা পেনাল্টিতে কনভার্ট করতে পারলেন না, পরে গোল করে তিনি সেই দায়ভারটা মুক্ত হলেন। মার্টিনেলি লাস্ট মোমেন্টে গোল করে আর্সেনালকে জিতিয়ে আর্সেনালকে সেমিফাইনালে উঠিয়েছেন। এই ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদ খেলতেই পারেনি, বা খেলার চেষ্টা যেটা করেছে সেটা কোনোভাবেই আর্সেনালের বিপক্ষে খেলার জন্য যথেষ্ট ছিল না। বল পজিশন 68%, আর্সেনালের 66%, আর্সেনালের 34%, সেগুলো আসলে পুরো পিকচারটা বলছে না। তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ যে পরিমাণ ক্রস করেছে বক্সে, সেই ক্রসের কোনোটাই আসলে কোনো কিছুই রাখতে পারেনি রিয়াল মাদ্রিদের আক্রমণে। দেখেন ম্যাচে অলমোস্ট 1 ঘন্টা পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোনো শর্টসই নিতে পারে নাই। মানে যখন আপনি হচ্ছে ওয়ার্ল্ডের ডেডলি হচ্ছে কি অ্যাটাকিং ট্রাইও আপনার সাথে থাকবে, এরপরও হচ্ছে কি আপনি পাচ্ছেন না। এটাই আসলে পুরো ম্যাচের গল্পটা বলে দেয় রিয়াল মাদ্রিদের। এবং এটা আরো একটা জিনিস প্রমাণ করে কি, মানে রিয়াল মাদ্রিদ কোনো ভিন গ্রহের ক্লাব না। যদি গতকালকের ম্যাচেও এইভাবে কামব্যাকটা তারা করতো তাহলে সেটা হয়তো বা বলা যেত রিয়াল মাদ্রিদ ভিন গ্রহের ক্লাব, যেই কাজটা তারা চ্যাম্পিয়ন্স লিগে প্রায়শই করে। কিন্তু এই ম্যাচে তারা টোটালি আর্সেনালের কাছে মানে বলছেন না অপর্যস্ত, সেই অপর্যস্তটাই আসলে হয়েছে। দেখেন এই অপদস্থটা এই অর্থে বলছে যে আপনি যখন 2 লেগ মিলিয়ে 5-1 গোলে হারবেন, তখন এই ব্যাপারটাকে এই ওয়ার্ডিং করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় আসলে আমি খুঁজে পাই না। এবং আর্সেনালের ক্রেডিটটা আমার মনে হয় দেওয়াটা বেশ প্রয়োজন। 2009 সালের পরে এই দলটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে তাদের নিজেদের ইতিহাসে মাত্র 3য়বারের মতো। মিকেল আর্তেতা প্রথমবার তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দলকে নিয়ে যাবেন, এবং তিনি বলছিলেন যে ম্যাচের 3য় মিনিটে তিনি বুঝতে পেরেছেন যে সান্তিয়াগো বার্নাবিউ আপনাকে এমন সব কেওসের ভেতর দিয়ে নিয়ে যেতে পারে যে এই স্টেডিয়ামে সবকিছু সম্ভব। এইরকম একটা পরিস্থিতিতে আর্সেনাল যেরকম ম্যাচিউর পারফরমেন্স দেখালো, যে রিয়াল মাদ্রিদকে তারা কোনো শট করতে দিচ্ছিল না, যে অ্যাটাকগুলো আসছিল সেগুলো তারা খুব কনফিডেন্টলি ম্যাচিউর ওয়েতে হ্যান্ডেল করছিল। এবং এই যে মার্টিন ওডেগার, বুকায়ো সাকা, মার্টিনেলি, ডেক্ল্যান রাইস, আরও একবার ম্যান অফ দ্য ম্যাচ থমাস পার্তে, সবকিছু মিলিয়ে এই আর্সেনাল 2 লেগ মিলিয়ে আসলে আমি যদি বলি রিয়াল মাদ্রিদের উপরে ছড়ি ঘুরিয়েছে, ভুল তো বলবো না, একবারই ভুল বলা হবে না। প্রথম কাজটা 3-0 গোলই তারা এমিরেটসে করে রেখেছিল। আর্সেনালের আসলে এই ম্যাচে গোল না করলেও চলতো, তারা যদি যেভাবে সিট ব্যাক করে একসময় খেলেছে, একসময় দেখা যাচ্ছে ব্যাক লাইনে 8 জন একই সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, এরকম করে খেললে আসলে আর্সেনালের কোনো কিছু যায় আসতো না। কিন্তু আর্সেনাল যখনই আক্রমণে গেছে, ধরেন সাকা যখন সেকেন্ড হাফে ওই গোলটা করলেন, তখনকার কম্বিনেশন অফ প্লেটা আপনি রিয়াল মাদ্রিদের কাছে এক্সপেক্ট করবেন। বা আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যেভাবে খেলার কথা, রিয়াল মাদ্রিদ ট্রানজিশনাল থ্রেট অনেক বেশি। ধরেন আপনি এমবাপে কিংবা ভিনিসিয়াসকে রিলিজ করে দিলে তারা যে ট্রানজিশনাল থ্রেটটা আনতে পারেন সেটা পজিশনে যে তারা অতটা পারেন না, সেটাই আসলে আর্সেনাল করতে চেয়েছে। আর্সেনাল বলেছে তোমরা বলটা রাখো, আক্রমণে আসো, কিন্তু ওই জায়গাটা আমি তোমাকে ছাড় দিব না। সেটা কাজ করতে যেই আসলে রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দিয়েছে যে এই ধরনের সিচুয়েশনে রিয়াল মাদ্রিদের যে স্কোয়াড ডাইনামিক রয়েছে, সেই স্কোয়াড ডাইনামিকটা এই ধরনের আর্সেনালের মতো টিমকে ভাঙতে প্রস্তুত নয়, এবং সে কারণে আসলে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল তারা যেতে পারছে না। ডিজার্ভিং দল হিসেবেই আর্সেনাল সেমিফাইনালে গেছে। এই ম্যাচটায় রিয়াল মাদ্রিদের মানে 33টা ক্রস তারা করেছেন, যেটার মধ্যে মাত্র 5টা ক্রস ছিল আসলে অ্যাকিউরেট। তারা 37টা লং বল দিয়েছে, যেটার মধ্যে 13টা না 14টা আপনার অ্যাকুরেট ছিল। আপনি হচ্ছে গিয়ে এমন একটা দলের সাথে খেলছেন, এবারে চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্সিভলি আপনি যদি হিসেব করেন সেকেন্ড বেস্ট টিম গোল কনসিডার দিক থেকে। তাদের সাথে তাদের হচ্ছে টিমের মধ্যে আছে 6 ফুট হাইটের এক একজন ডিফেন্ডার। আপনি তাদের এগেইনস্টে খেলছেন এরিয়ালে, এবং আপনার যে অ্যাটাকিং ট্রাইও, আপনার অ্যাটাকিং ট্রাইও কেউই কিন্তু এরিয়ালে খুবই মানে সুপারব না।
মানে মাঠের মাঝখানের জায়গাটা আপনি হচ্ছে কাজে লাগাতে পারছেন না, কারণ হচ্ছে গিয়ে আপনি হচ্ছে আর্সেনাল কম্প্যাক্ট ডিফেন্ডিং এর কাছে হেরে গেছেন। এবং থিবো কোর্তোয়া তিনি ম্যাচ শেষে কিন্তু স্ট্রেটলি বলে দিয়েছেন রিয়াল মাদ্রিদের মাঠের মাঝখান থেকে বা অ্যাজ এ টিম হিসেবে আরো খেলাটা আসলে দরকার ছিল। আমাদের ব্যক্তিগত কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আক্রমণে ডিফেন্ডিং এ আমাদের একটা দল হিসেবে খেলা উচিত, আলাদা করে কারোর দিকে আঙুল তোলা অর্থহীন। আমরা একের পর এক ক্রস করে গেছি, যেখানে আর্সেনালের খেলোয়াড়রা লম্বা আর আমাদের একজন হোসেলও নেই। থিবো কোর্তোয়া খুব ভালো ম্যাচ অ্যানালিসিস করেন এবং খুব সততার সঙ্গে এই কাজগুলো করেন, যখন যা বলা দরকার তাই বলেন। রিয়াল মাদ্রিদের এই ম্যাচের পরে আর্সেনালের জয়টাকে আপনি হাইলাইট করে আমার মনে হয় দুটো ইনসিডেন্ট নিয়ে আমরা কথা বলতে পারি, যেটা ম্যাচের পটেনশিয়াল ম্যাচ মানে মুহূর্ত হতে পারতো। প্রথমত আসেন যে পেনাল্টিটা, যে দুটো পেনাল্টি আমরা এই ম্যাচে দেখেছি, একটা তো বাতিল হয়েছে আর একটা পেনাল্টি থেকে সাকা মিস করেছেন। আর প্রথমে আমরা সাকার পেনাল্টি কিকটা আসি। যদি সাকার পেনাল্টি হয় তাহলে পরের পেনাল্টি কেন পেনাল্টি না, এই প্রশ্ন যদি রিয়াল মাদ্রিদের কোনো সমর্থক তোলেন তাহলে আমার মনে হয় সেটাকে একেবারে অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। প্রথম পেনাল্টি কিকটা কি পেনাল্টি কিক ছিল যেখানে রাউল আসেনসিও আটকে রাখলেন মিকেল মেরিনোকে? দেখেন এই জায়গার মধ্যে এই পেনাল্টির ডিসিশনটাও কিন্তু এসেছে বা ভিআরে যে যাচ্ছে সেটাও কিন্তু প্রায় 1.5 মিনিট পরে আসলে এসেছে, এবং মানে আর্সেনালের প্লেয়াররা ওটা হচ্ছে প্রতিবাদটা করছিল। এরপর যখন পেনাল্টি ডিসিশনটা দেওয়া হলো আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, মানে পেনাল্টি দেওয়াটা ওকে আছে, কিন্তু বল তো ওদিকে যাচ্ছিল না আনন্দ, না বল ওদিকে যাচ্ছিল না, যে কারণে ওকে বলছেন নাবিল খান, ঠিক সেই কারণে আসলে মাদ্রিদও ওইখানে পেনাল্টিটা পেতে পারে। কারণ যে লেন্থ পরিমাণ সময় ডেকলান রাইস ধরে রেখেছিলেন বক্সে, কেউই কিন্তু আসলে বডি চেক দিয়ে ধরে রাখছিলেন না, শুধুমাত্র এমবাপেকে ওইভাবে কিছুটা হলেও ধরে রাখা হয়েছিল। এখন পেনাল্টি যখন সিদ্ধান্ত দেওয়া হয়েছে, লেটেক জিয়ে যখন দিয়েছেন, তিনি বেশ কিন্তু কাছেই ছিলেন বক্সের, তিনি ওইভাবে দেখেই বুঝেছেন যে টাইম অফ লেন্থ তিনি ধরে রেখেছেন সেটা পেনাল্টি দেওয়া যায়। কিন্তু ভিএআর রুম থেকে পরে বলা হয়েছে মানে এটা আসলে 50-50 60-40 ডিসিশন হতে পারে। এখানে তো দুটো জিনিস ছিল আসলে, অফসাইডটাও দেখা হচ্ছিল এবং একই সাথে ওই পেনাল্টি নাকি পেনাল্টি না সেই জিনিসটাও দেখা হচ্ছিল। দুটো পেনাল্টি কিককে সফট পেনাল্টি বলি, আমি কি ভুল বলবো? আপনারা কি অবশ্যই একমত? দুটোই সফট যদি আমরা এইভাবে দেখি, কিন্তু এই দুটোর ভেতরে একটা ফারাক যদি আমরা এইভাবে তৈরি করার চেষ্টা করি, মিকেল মেরিনোকে করা যে ফাউলটা রাউল আসেনসিওর, সেখানে যেখানে আটকানো হয়েছে পায়ের দিকটা, বডির লোয়ার পার্টটা, এবং ওই দিকে যেটা করা হয়েছে যে কিলিয়ান এমবাপের হাতে মানে জাস্ট আপার পার্টটা, এবং এই যে লোয়ার পার্ট আর বডির আপার পার্ট, এর ভেতরে অনেক সময় অনেক রেফারি একটু ডিস্টিংশন তৈরি করেন যে এটার ভেতরে একটা তফাৎ আছে, কারণ আপনার নিচের পার্টটা যত বেশি জোরে আটকে রাখলে আপনার গতিরোধ করা যাবে, ওপরের পার্টটার হিসাবটা এই হিসাব থেকে একটু আলাদা। তো এই হিসেব নিকেশ কোষে যদি বলা হয় যে না সাকার পেনাল্টি কিকটা পেনাল্টি ছিল এবং ওইটা ছিল না, তাহলেও বোধহয় একটা যুক্তি দাঁড় করানো যায়। কিন্তু যেটা নিয়ে আসলে সংশয়ের জায়গা তৈরি হয়েছে যে কেন 5 মিনিট ম্যাচটা বন্ধ থাকবে, তাই না? 5 মিনিটের আসলে ওপরে, ইনফ্যাক্ট 6.5 থেকে 6.5 মিনিটের মতো ম্যাচটা টোটালি বন্ধ ছিল। স্পেসিফিকলি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট হাফে সময় কতক্ষণ অ্যাড করা হলো, 7 মিনিট। কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো প্যাসেজ অফ প্লে 45 মিনিটে মিনিমাম 12 থেকে 13 মিনিট প্লে মানে অফ দ্য বল ছিল, প্লেটা হয়নি। অর্থাৎ এখানেই রিয়াল মাদ্রিদ অনেকটা পিছিয়ে গিয়েছে। ধরেন আপনি 45 মিনিট আর্সেনালের বিপক্ষে খেলবেন, আর্সেনালের 3 গোলের লিড আছে, সেক্ষেত্রে আর্সেনাল চেষ্টাই করবে যে যতক্ষণ খেলাটা বন্ধ থাকে, মানে ওই পেনাল্টি সিদ্ধান্তর হিসাবগুলো বাদ দিলেও কিন্তু মোটামুটি আর্সেনাল চাইবে যে মানে বলটা যেন অন দ্য প্লে না থাকে, এবং এটা আর্সেনালের অ্যাডভান্টেজও কাজে লেগেছে যদি আপনি 30-35 মিনিটে ওই হিসাবটা ধরেন। আমার কাছে মনে হয় না 7 মিনিট বন্ধ ছিল, আরো বেশি সময় বন্ধ ছিল ম্যাচটা। একটা জায়গায় যদি আপনি হিসেবে করেন এই 90 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি কোনো সিঙ্গেল ম্যাচে ফাউল করা দল হয়েছে, 18 বার তারা ফাউল করেছে। মানে বন্ধের কথা যে আপনি বলছিলেন, এখানে তো আমরা দেখি ইন্ডিভিজুয়ালি কিন্তু ক্ল্যাশগুলো আসলে হচ্ছিল। আপনি ফাউলের কথা যদি চিন্তা করেন, ডেভিড আলাবা যখন ম্যাচের শুরুর দিকে ইয়েলো কার্ড দেখলেন, ম্যাচ তো ওই জায়গাতেই ঘুরে গেছে আমার মনে হয়। মানে বুকায়ো সাকা যে একটা বড় অ্যাডভান্টেজ এরপরে পুরো ম্যাচ জুড়ে পেলেন, আলাবার তো আসলে ওইখানে ফার্স্ট ম্যাচে যেভাবে স্ট্রাগল করেছেন, এরপরে সেকেন্ড ম্যাচে ইনসাইড 5 মিনিটস আপনি একটা কার্ড দেখলেন, এরপরে তো ওই চাবি রিয়াল মাদ্রিদের নিতে পারার কথা না। মানে 20 মিনিটসের মধ্যে তো আপনার অ্যাসেনসিও হচ্ছে একটা কার্ড দেখলেন, মানে ব্যাক টু ব্যাক আপনার দুজন সেন্টার ডিফেন্ডার হচ্ছে, দেখেন না, এটা একটা প্রশ্ন, অনেক পরে গিয়ে দেখেছেন। তো রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইন আসলে কতখানি নখদন্তহীন ছিল সেটা আপনি বুঝতে পারবেন এই স্ট্যাটগুলো দেখলে বা এই ডেটাগুলো দেখলে, যেখানে তাদের শর্টস কতগুলো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়র কি করেছেন, আমরা একটু সেটা দেখার সুযোগ আছে কিনা।
আমরা একবার আসলে সেটা দেখেছি, 18টা শটস ওভারঅল রিয়াল মাদ্রিদ করেছিল, ওভারঅল যেটা আমরা দেখছিলাম। এবং এটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র গেল ম্যাচে তিনি একটা গোল করেছেন, তারপরও আসলে তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে এই ম্যাচটা বের করতে পারেন নাই। অন টার্গেটে রিয়াল মাদ্রিদ যে 3টা শটস নিয়েছিল এর মধ্যে 2টা ছিল আসলে ভিনিসিয়াস জুনিয়রে। আচ্ছা ধরেন প্রত্যাবর্তনটা কিছুটা করতে হইলে রিয়াল মাদ্রিদের যা যা করতে হইতো, মানে তাদের ফ্রন্ট লাইনকে জ্বলে পুড়ে ছাই হওয়া যায় না, মানে জ্বলে একেবারে নক্ষত্র হতে হইতো। রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন অফ ফর্মে? রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন অবশ্যই অফ ফর্মে। কিলিয়ান এমবাপে সব কম্পিটিশন মিলে 5 ম্যাচে গোল পান নাই। গতকালকে প্রথমে যে গোলটা করলেন ওটা তো মানে ক্লিয়ার অফসাইড, তো বোঝাই যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে ভিনিসিয়াস বারবার বল ড্রিবল করে ফাইনাল থার্ডে ঢোকার চেষ্টা করছিলেন, কাটব্যাকের চেষ্টা করছিলেন। একটা কাটব্যাক ওয়াজ ভেরি ক্রুশাল। ওই গোলটার পর যেটা অফসাইডে বাতিল হলো তার কিছুক্ষণ পরেই এমবাপের বক্সে যেখানে থাকার কথা ছিল অ্যাজ এ নাম্বার 9, এমবাপে সেখানে ছিলেন না, বরং তিনি ড্রিফট করে আরো ভেতরে ঢুকে গিয়েছিলেন পাসটা রিসিভ করার জন্য। ভিনিসিয়াস স্বাভাবিকভাবে যখন তিনি তার অপোজিট ফুল ব্যাকে কাট ব্যাক করে ভেতরে ঢুকছেন, তিনি ওই সেন্ট্রালি হচ্ছে বলটা পাস করবেন, তিনি সেই জায়গাতেই বলটা পাস করেছিলেন। এমবাপে ওই জায়গা থেকে সরে গিয়েছেন, অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি যেই পজিশনগুলো চেঞ্জ করেন অ্যাজ এ নাম্বার 9, সেখানে যদি একজন প্রপার নাম্বার 9 থাকতো, বা কোর্তোয়া যে কথাটা বলছেন যে আমাদের হোসেলো নাই একজন, এই ধরনের হোসেলো টাইপ প্লেয়ারের অনুপস্থিতি রিয়াল মাদ্রিদকে আর্সেনালের মতো টিমকে হারানোর ব্যাপারে অনেক বেশি ভুগিয়েছে, এবং যেটা কালকে প্রপারলি দেখা গেল। এবং এই ফ্রন্ট লাইন আসলে যেটা বলছেন যে আসলে মানে একদম জ্বলে পুড়ে নক্ষত্র না হলে এই আর্সেনালের ডিফেন্স লাইন ভেঙে গোল করা অসম্ভব ছিল এইভাবে। ইনফ্যাক্ট আপনি যদি রড্রিগোর হিসাবটাও করেন, রড্রিগো হচ্ছে লাস্ট 17 ম্যাচে হচ্ছে রড্রিগোর কাছ থেকে আপনি একটা গোল পেয়েছেন। আমরা ওপরের দিকে যতই দায় দিই না কেন, মূল খেলাটা মিডফিল্ডে, এবং সেই মিডফিল্ডে ডেকল্যান রাইস যেভাবে ডিকটেট করেছেন থমাস পার্তেকে সঙ্গে নিয়ে, মার্টিন ওডেগারকে সঙ্গে নিয়ে, তাতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড আসলে চেয়ে দেখেছে। আপনি জুড বেলিংহামের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন ভালভার্দের কথা, কারোরই কোনো কিছুতে আসলে কাজে দেয় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.